আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আলম, পীরচর উচ্চ বিদ্যালয়, ভাঙা, ফরিদপুর। আজকে তোমাদের ভাঙা ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের জেনারেল সায়েন্সে বিজ্ঞান পঞ্চম অধ্যায় দশম শ্রেণী, যেটা বাকি অংশ আমি আগের ক্লাসে, আর এটা তার আর একটা ক্লাস। তার আগে তোমরা একটু যারা লাইনে আছো একটু জানাই দাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। একটু আমি যদি দেখি সাউন্ড ক্লিয়ার কিনা। বাকি অংশ আমি আগের ক্লাসে, আর এটা তার আর একটা ক্লাস। তার আগে তাহলে তোমরা একটু কমেন্ট সেকশনে দেখি, লাইনে আছো একটু জানাই দাও যে সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, একটু আমি দেখি। ওকে, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করতে পারি। দেখো, আমি বাকি ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে যে বিষয়গুলো আমি গত ক্লাসে আলোচনা করছি সেটা হলো দর্পণের ব্যবহার, আলোর প্রতিসরণ সূত্র আলোচনা করছিলাম। একটু সমস্যার কারণে এখানে শেষের দিকে যে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আমি আজকে আবার একটু আলোচনা করে যাবো আলোর প্রতিসরণ এবং সূত্র, লেন্সের ক্ষমতা, তারপর চোখের ক্রিয়া, সবশেষে চোখ সম্পর্কে যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, চোখের ত্রুটি ও প্রতিকার, রসদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি, সবশেষে চোখ ভালো রাখার উপায়। আসো শুরু করি। গত ক্লাসে আমি এই টপিক্সটা একটু নিয়ে আলোচনা করছি। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ বলতে কি বোঝায় তার আগে বলি যে আলোর প্রতিসরণ কাকে বলে। আলোর প্রতিসরণ হলো আলোক রশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন তির্যকভাবে প্রবেশ করলে আলোর গতিপথের দিক পরিবর্তন হয়। গতিপথের দিক পরিবর্তন হয় কেমন জিনিসটা একটু খেয়াল করো। আমি একটু চিত্র এঁকে দেখাই। দেখো, আমরা যদি এইভাবে ধরি তাহলে এইটা দুইটা মাধ্যম অবশ্যই লাগবে। এক্ষেত্রে একটা লিখলাম বায়ু, আর এইটা লিখলাম পানি। এখন এই বায়ু মাধ্যমটা আমরা বলতে পারি এটা হালকা মাধ্যম, আর এইটা হলো ঘন মাধ্যম। এখন এইখানে যদি আলো তির্যকভাবে পড়ে, তাহলে আলো তির্যকভাবে পড়ে, তোমরা সবাই জানো আলো হলো সবসময় সোজা সরল পথে চলে। তাহলে যাওয়ার কথা ছিল এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু খেয়াল করে দেখো আলোটা ঠিক এইভাবে না যেয়ে একটু বেঁকে যাবে। এই বেঁকে যাওয়াটা হলো আলোর প্রতিসরণ। তাহলে আমরা বলতে পারি আলোক রশ্মি যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে আর এক স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, সেই আলো এই সোজা না যে একটু বেঁকে যায়, তাহলে সেটাকে বলবো আমরা আলোর প্রতিসরণ। এখন এই ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। দেখো, আমি যেহেতু লিখছি হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম, এখন যখন হালকা থেকে ঘনতে আসবে কোনো আলো, তখন অবিলম্বের দিকে বেঁকে যাবে। অবিলম্বের দিকে বেঁকে যাবে, একটু খেয়াল করে দেখো, অবিলম্বের দিকে বেঁকে যাবে। আমি যদি এই পাশে আর একটা চিত্র আঁকি, দেখো, তাহলে যদি এরকম হয় যে এইটা হলো বায়ু মাধ্যম, এইটা যদি পানি হয় ঘন মাধ্যম, আর এইটা যদি বায়ু হয়, তাহলে এইখানে যদি তির্যকভাবে আলো পড়ে, তাহলে এই ব্যাপারটা কেমন হবে একটু খেয়াল করে দেখো। আলোটা এইভাবে এসে পড়বে, তাহলে যাওয়ার কথা ছিল সোজাভাবে, আলোটা অবিলম্বে থেকে দূরে বেঁকে যাবে। তাহলে আমরা সহজেই বুঝলাম যে বায়ু থেকে হালকা থেকে যদি কোনো আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করে, সেটা অবিলম্বের দিকে বেঁকে যাবে, আর যদি ঘন থেকে বায়ু হালকা মাধ্যমে যায়, তাহলে সেটা অবিলম্বে থেকে দূরে বেঁকে যাবে। এখন কথা হলো যে কেন সে বেঁকে যাবে, কেন সে গতিপথের দিক পরিবর্তন করবে। এইটা ডিপেন্ড করবে, আসলে তোমরা জানো বায়ুতে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন এইটার অর্থ হলো যে বায়ুতে যেহেতু একটা আলোর বেগ আছে, তাহলে এই আলোর বেগটা ডিপেন্ড করে মাধ্যমের এই ঘনত্বের উপর। কেমন দেখো, যখন হালকা মাধ্যম ছিল তখন আলোর বেগটা বেশি ছিল, আর যখন ওই ঘন মাধ্যম ছিল
তখন যখন ঘনত্ব প্রবেশ করছে তখন অবশ্যই এর বেগ কমে গেছে, এই জন্য অবিলম্বের দিকে বেগে গেছে। আবার যখন এইখানে যেটা ঘটছে একটু খেয়াল করে দেখো, হালকা ঘন থেকে যখন হালকাতে প্রবেশ করছে তখন ওর বেগ বেড়ে যাওয়ার কারণে আবার অবিলম্বে থেকে দূরে সরে গেছে। এই কারণেই আসলে মূলত এই ঘটনাটা ঘটে যে অবিলম্বের দিকে হয়, অবিলম্বের থেকে দূরে সরে যায়। এখন যেটা আছে আলোর প্রতিসরণের সূত্র, একটু খেয়াল করে দেখো, আমি আরেকটা চিত্রের মাধ্যমে তোমাদের একটু বুঝাই। দেখো, আলোর প্রতিসরণের সূত্র ক্ষেত্রে আমরা আবার একটা চিত্র আঁকি। দেখো, এইখানে দুইটা মাধ্যম আমি একটু আগে বললাম, এটা হলো বায়ু মাধ্যম, এটা হলো পানি মাধ্যম। এখন এইখানে যদি আলোক রশ্মি পড়ে এইভাবে, তাহলে এটা যে এইভাবে যাওয়ার কথা ছিল, তাহলে এটা এইভাবে বেঁকে গেছে। তাহলে জিনিসটা কেমন দেখো, বিষয়টা এটা হলো আমরা জানি অবিলম্ব, আর এটা বিভেদ তল, আর এইটারে আমরা বলি আপতিত রশ্মি, আর এইটা হলো প্রতিসরিত রশ্মি। এখন যে বিষয়টা প্রথম সূত্র তোমাদের বইতে যেটা আছে একটু খেয়াল করে দেখো, আমরা এভাবে বলতে পারি, একটা চিত্রের মাধ্যমে সহজেই বলতে পারি, এটা হলো আপতন বিন্দু। তা বিষয়টা কেমন দেখো, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্বে একই সমতলে অবস্থান করে, এটা হলো প্রথম সূত্র। আর এইখানে দ্বিতীয় সূত্র বলার আগে আমি একটু বলে নিই, এইখানে যে কোণটা উৎপন্ন করবে আর এইখানে যে কোণটা উৎপন্ন করবে আমরা সাধারণত এটা আই দ্বারা প্রকাশ করি, এটা আর দ্বারা প্রকাশ করি। কখনোই এই দুইটা সমান হবে না, কারণ এইখানে যে কোণ উৎপন্ন করবে যদি হালকা থেকে ঘনতে হয় তাহলে কি হবে, অবিলম্বের কাছে আসবে, তাহলে অবশ্যই এখানে কোণ কম হবে কোণের মান, তাহলে এইখানে কখনোই এই দুইটা কোণ সমান হবে না। আর যদি সমান হয় তাহলে সেখানে তো প্রতিসরণ কোণ হবে না বা প্রতিসরিত হবে না সেখানে। এইবার আসো দ্বিতীয় সূত্র, আমরা জানি এটা বলে সাধারণত বিজ্ঞানী স্নেল এই সূত্রটা আবিষ্কার করছে, যেটা হলো কি স্নেল, এটা বলে স্নেলের সূত্র। এখন এই স্নেলের সূত্রের ক্ষেত্রে বিষয়টা হলো কি, এইভাবে বর্ণনা করা যায় যে একজোড়া নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে দেখো এখানে বায়ু আর পানি, একজোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। এখন এইখানে সাইন আমরা এখানে আগে ধরলাম, তাহলে এখানে থিটা কোণ ধরো, এইখানে হলো থিটা প্রাইম কোণ ধরো, তাহলে বলছে যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তাহলে আমরা ব্যাখ্যাটা কেমন দিতে পারি দেখো, সাইন থিটা, এইখানে ধরো এইখানে দেখি সাইন থিটা প্রাইম। এখন এই বিষয়টা দেখো, আমরা যদি এইখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধরি আর এখানে ধরো 18 ডিগ্রি, তো ওই যে ধ্রুব থাকার কথাটা এখানে সাধারণত এন দ্বারা প্রকাশ করে, ধ্রুব থাকার কথাটা কেমন দেখো, এখানে যদি সাইন 30 ডিগ্রি ধরি আর এইখানে সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি 30 ডিগ্রি 18 ডিগ্রির ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা একটু ভাগ করি তাহলে এরকম সাধারণত 6:1 হয়। তো এই বিষয়টা দেখো যে ধ্রুব থাকার মান হলো এইখানে সাধারণত এই আপতন কোণের সাইনের অনুপাত আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে সাধারণত প্রতিসারাঙ্ক বলে, যেটা আমরা প্রতিসরাঙ্ক বলে। এই প্রতিসরাঙ্ক হলো যে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। তো স্নেল যে সূত্রটা বলছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তো ধ্রুব ব্যাপারটা দেখো, এইখানে তুমি যে ডিগ্রি কোণ হও, যদি এখানে এটা যদি বায়ু বা হালকা হয়, এটা যদি ঘন হয়, তাহলে সর্বদা সব সময় দেখবা এর মানটা 1-এর থেকে বড় হবে। এই যে মানটা আমি বের করছি এটা অবশ্যই 1-এর থেকে বড় হবে। এইখানেই স্নেল এই ধ্রুব থাকার বিষয়টা ব্যাখ্যা করছে যে আমরা যখনই বুঝবো যে 1-এর থেকে মানটা বড় হবে তখন হবে হালকা থেকে ঘন, আর যখন
একের থেকে ঘন থেকে হালকাতে আসবে তখন অবশ্যই একের থেকে এই মানটা অবশ্যই ছোট হবে। তাহলে এইখানে স্নেলের সূত্রটা আর একবার বলি, একজোড়া নির্দিষ্ট মাধ্যম নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তাহলে সহজেই বুঝলে আমার মনে হয়। এরপরে বিষয়টা একটু খেয়াল করো। তাহলে আমি একটু আর একটা বিষয় বললাম যে কেন বেঁকে যায়, এরপরে পরের বিষয়টা একটু আলোচনা করি। তারপরে দেখো আমরা এখন লেন্স নিয়ে আলোচনা করব। লেন্সের ব্যাপারটা কেমন, লেন্স হলো, লেন্স কাকে বলে? দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। তা দুটি গোলীয় পৃষ্ঠ মানে হলো এখানে দুটি গোলীয় পৃষ্ঠ থাকবে, এইখানে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা একটু সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নিই। ওকে, এরপরে দেখো আমরা লেন্স নিয়ে কথা বলবো। লেন্স কাকে বলে? একটু আগে বললাম যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। লেন্স দুই প্রকার, একটা হলো আমরা উত্তল লেন্স, আর একটা হলো অবতল লেন্স। তো এই উত্তল লেন্স আর অবতল লেন্সের আবার চেনার বিষয়টা একটু ব্যাপার আছে। দেখো এখানে দুটো আমি একটু ছোট করে রাখি, যে দুটিও গোলীয় পৃষ্ঠ, তাহলে এই একটা গোলক আর এই একটা গোলক আর এই একটা গোলক। আবার যদি আমরা এটি একটু এইভাবে নিচে দেখি, তাহলে দেখো এই একটা গোলক আর এই একটা গোলক। এখন দুটি গোলীয় পৃষ্ঠের কথা বলছি। দেখো আমরা যদি এইটা এই পাশের টুকু, এই একটা কেন্দ্র থাকবে, এর একটা কেন্দ্র থাকবে, এর একটা কেন্দ্র, এর একটা কেন্দ্র। এখন আমরা যদি এই পাশের টুকু মুছে দিই, একটু খেয়াল করো, তাহলে দেখো এইটা এই জন্যই বলা হয়েছে দুটি গোলীয় পৃষ্ঠ। তাহলে এইটা হলো উত্তল লেন্স। আর এইটা যদি অ্যাড করে দিই, দেখো তাহলে এই পাশে যদি আমি একটু মুছে দিই, তাহলে এটা হলো অবতল লেন্স। আমরা সহজেই বুঝলাম, যেহেতু এই প্রান্ত এইটা হলো অবতল পৃষ্ঠ, এটা হলো অবতল পৃষ্ঠ, এই যদি উত্তল পৃষ্ঠ, এটা উত্তল পৃষ্ঠ, আর এইটা হলো অবতল পৃষ্ঠ, এটা হলো অবতল পৃষ্ঠ। এই জন্য এটা বলা হয় উত্তল লেন্স অথবা দ্বি উত্তল লেন্স, অবতল লেন্স অথবা দ্বি অবতল লেন্স। এখন এটি খেয়াল করো, তাহলে আমরা উত্তল লেন্স অবতল লেন্সের যদি সংজ্ঞা বলে, তাহলে দেখো এর মাঝখানে, দেখো মাঝখানে কি একটু মোটা, আর মানে শেষের দিকে দেখো একটু সরু, তাহলে এই লেন্সটা হবে উত্তল লেন্স, আর এইটা হবে কি অবতল লেন্স। তাহলে আমরা এখন এই লেন্স সম্পর্কে ধারণা হলো। তারপর আমি একটু খেয়াল করে দেখো, আমি একটু বড় করে এঁকি, তাহলে ব্যাপারটা কেমন হয়। উত্তল লেন্সের ব্যাপারটা, এইটা যদি উত্তল লেন্স হয়, তাহলে এইখানে আবার একটু দেখা হয়ে গেল, তাহলে আমরা যদি অ্যাড করে দিই, তাহলে এইটা হবে কি আলোক কেন্দ্র। আর আমরা যদি এইখানে অবতল লেন্স আঁকি, তাহলে এটা যদি অ্যাড করে দিই, এটা হলো আলোক কেন্দ্র। এখন এরপরে যেটা আছে যে লেন্সের ক্ষমতা, তা আমরা সহজেই বুঝি যে এইখানে যদি আলোক কেন্দ্র হয় আর আলোক রশ্মি যদি একগুচ্ছ আলোক রশ্মি এইভাবে এসে পড়ে লেন্সে, তাহলে দেখবা যে বিন্দুতে এইভাবে মিলিত হবে সেটা হলো ফোকাস বিন্দু, বা আমরা এফ দ্বারা প্রকাশ করি। এই একটা বিষয়। আর এইখানে দেখো আলোটা এইভাবে আসবে, এইভাবে এসে পরে এরকম ছড়াই যাবে, এইভাবে ছড়াই যাবে। এখন বিষয়টা হলো এইটা পিছিয়ে যায় মিলবে এরকম, তখন এই পিছিয়ে যায় মিলার কারণে এটার নাম হবে ফোকাস বিন্দু। তাহলে লেন্সের ক্ষমতা বুঝতে হলে আমাদের প্রথমেই যে বিষয়টা একটু বুঝতে হবে, সেটা আলোক কেন্দ্র এখানে, আর এটা ফোকাস বিন্দু। আর ঠিক এই আলোক কেন্দ্র থেকে এই ফোকাস বিন্দুর দূরত্বটা আমরা বলবো হলো ফোকাস দূরত্ব। এই ফোকাস বিন্দু থেকে বা প্রধান ফোকাস থেকে আলোক কেন্দ্র পর্যন্ত দূরত্ব বলবো বা সিএফ, যেটা আমরা বলতে পারি সিএফ। এটা হলো এফ, যেটা আমরা সিএফ ফোকাস দূরত্বরে এফ দ্বারা প্রকাশ করে। এটা আমরা এফ বলতে পারি অথবা বলতে পারি ফোকাস দূরত্ব।
এখন ক্ষমতাটা ডিপেন্ড করে কেমন, দেখো ক্ষমতা আসলেই এখানে যেটা হলো যে ক্ষমতার সূত্র যদি আমরা সহজেই জানি তাহলে এটা আমরা বুঝতে পারবো যে ক্ষমতাটা কিভাবে হয়। দেখো ক্ষমতা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হলে সেটা হলো এই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে। অভিসারী লেন্স বলে কেন অভিসারী লেন্স বলে? দেখো একগুচ্ছ আলোকরশ্মি একটা বিন্দুতে মিলে ফেলছে, একটা বিন্দুতে যেহেতু মিলে ফেলছে তাহলে এই লেন্সটার নাম হবে অভিসারী লেন্স। অভিসারী লেন্স, অভিসারী লেন্স। এরপরে যেটা আছে দেখো এইখানে আলোকরশ্মি পড়ে ছয় পড়ছে, এই ছয় পড়াটা হলো এই জন্য এই অবতল লেন্সকে বলবো অপসারী লেন্স। অপসারী লেন্স তোমরা দেখবা তো তোমাদের বইতে এরকম +d আর 3d বা -d লেখা আছে, কারণ ক্ষমতার একক হলো ডায়োপ্টার। ক্ষমতার একক হলো ডায়োপ্টার, ক্যাপিটালের ডি দ্বারা প্রকাশ করে। এখন ক্ষমতা নির্ণয় করলে পাওয়ার 1/f, তাহলে যে লেন্সের ফোকাস দূরত্ব মানে হলো CF/f ছোট হাতের f, সেই যার কম হবে তার ক্ষমতাটা বেশি। কেমন দেখো আমি যদি দুটো লেন্স একটু তুলনা করি আর একটা লেন্স একটু খেয়াল করি, দেখো এইখানে যদি আর একটা লেন্স আঁকি, উত্তল লেন্স আঁকি, তাহলে এই ব্যাপারটা কেমন হয় একটু খেয়াল করো, একটু দেখো এইখানে আঁকি, তাহলে বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইভাবে আলোটা আসবে, আলোটা এসে একটু এইভাবে মিলাইলো, দাঁড়াও একটু ফাঁকে দিব এই জন্যে, এইভাবে মিলাইলো। এখন ধরো যে এইখানে দূরত্বটা হলো f 0.04 আর এইখানের fটা হলো 0.4। তো আমরা প্রথমটার ক্ষেত্রে 1 নম্বর আর এটা 2 নম্বরের ক্ষেত্রে যদি ক্ষমতা নির্ণয় করি তাহলে দেখো 1/0.04 সাধারণত ভাগ করলে 25 ডায়োপ্টার, আর এই ক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে হয় 1/f, তাহলে 1/04 2.5 ডায়োপ্টার। তুমি সহজেই বুঝতেছো যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম হতে পারে এরকম। তাহলে এইখানে দেখো যায় আগে মিলাই ফেলবে, যার ফোকাস দূরত্ব কম হবে তার লেন্সের ক্ষমতাটা বেশি হবে, আর যার ফোকাস দূরত্বটা বেশি হবে সেই লেন্সের ক্ষমতাটা কম হবে। এরপরে যে বিষয়টা আছে দেখো, তাহলে আর একটা বিষয় যে বললাম যে অনেক সময় দেখবা যে +d 3d থাকে। কেন +d আর 3d থাকে? সেক্ষেত্রে দেখো যদি এমন হয়, এটা একটু মুছে দিই, দেখো এই ক্ষেত্রে যদি অবতল লেন্স তাহলে +d, আমরা এখানে কেন দেখো আলোকরশ্মি যেভাবে আসতেছে ঠিক তার সামনেই মিলিত হচ্ছে, এই জন্য সবসময় উত্তল লেন্সে প্লাস, আর এইটা যেভাবে আসতেছে আলোটা এইকে পিছে মানে এসে ছড়ায় পড়তেছে, তাই এটা পিছে ফোকাস মানে এপে বা ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। তাই সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখো এইটা হবে +d আর এটা হবে মাইনাস। সবসময় মনে রাখবা উত্তল লেন্স প্লাস হয় আর অবতল লেন্সে মাইনাস হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে 3d +3d মানে কি, এর মানে হলো লেন্সটি হবে উত্তল লেন্স আর এটা ঠিক 3 মিটার বা 3 মিটার সামনে যে এই ফোকাস বিন্দুতে মিলিত হয়েছে। সহজে বুঝতে পারছো আমার মনে হয়। যাই হোক, এবার আমরা পরের অংশে আসি, চোখের ক্রিয়া। চোখের ক্রিয়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা চোখের ক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করো, চোখের ক্রিয়া দেখো আমরা যদি একটু চোখ আঁকি, সাধারণত চোখের ক্ষেত্রে তোমাদের এই বইতে চোখ নিয়ে এত ডিটেলস আলোচনা করা নাই, তারপরে আমি একটু বলি, কারণ তোমরা জানো সায়েন্সের একটা অধ্যায় আছে যেখানে আলোর প্রতিসরণ নিয়ে কথা বলছে, আর সেইখানে বিস্তারিত আমি যখন ফিজিক্স ক্লাস নিই তখন তোমাদের ওইখানে বিস্তারিত আলোচনা। তারপরে এখানে দেখো আমরা জানি চোখে কি কি থাকে, এইটা হলো সাধারণত একেবারে পিছে যেটা সেটা রেটিনা বলে, রেটিনা মানে চোখ কিভাবে দেখে, আর এটা বলে এই ভিতরে মানে সামনে থেকে কর্নিয়া, আর এখানে লিগামেন্ট দ্বারা এটা হচ্ছে লেন্স, উত্তল লেন্স, চোখে সবসময় উত্তল লেন্স, এইটা সাধারণত কর্নিয়া, আর
এখানে লিগামেন্ট, তারপরে ভিট্রিয়াস হিউমার থাকে, এখানে অ্যাকোয়াস হিউমার থাকে। তো কাজ করে কীভাবে দেখো, এখানে যদি একটা বস্তু থাকে এরকম, এই বস্তুটা লেন্সে পড়লে রেটিনায় যে মিলায়, রেটিনায় মিলানোর পরে এখানে উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। উল্টো প্রতিবিম্ব এখান থেকে যদি আলোক কেন্দ্র দিয়ে পড়ে তাহলেও এই রেটিনায় যে মিলে। তাহলে এই কোনো আলো মানে কোনো বস্তুর উপর আলো পড়লে সেটা প্রতিফলন হয়ে যদি রেটিনায় মিলে তাহলে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে দেখতে পাই। কিন্তু এখানে যখন উল্টো প্রতিবিম্ব কাজ করে তখন কি হয় যে ওই আমাদের মস্তিষ্কে যে স্নায়ু কোষগুলো আছে সেগুলো এই প্রতিবিম্বটা সোজা করে সেটা আমরা দেখতে পাই। তাহলে কোনো আলোকরশ্মি যদি উত্তোলন ভেদ করে আমাদের এই রেটিনায় এসে পড়ে তাহলে আমরা সহজেই সেই বিষয়টা বা সেই বস্তুটাকে দেখতে পারি। এখন এইখানে আরেকটা বিষয় হলো, আমরা দেখবো যে তীব্র আলোতে দেখতে পারি, আবার তীব্র আর মৃদু আলোতে আমরা দেখতে পাই। কেন এটা? তীব্র আলোর ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি সেটা কোন সেল বা এই কোন সেলটা কাজ করে, আর একটা হলো কোন সেল অথবা কোষ, আর একটা হচ্ছে রড কোষ। এই কোষটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা তীব্র আলোতে দেখতে পারি। আর রড কোষটা আমরা সাধারণত আমাদের যে জ্যোৎস্না রাত্রে আমরা দেখতে সাহায্য করে, এই জন্য এই দুটো খুব বিশেষ ভূমিকা পালন করে। এরপরে যেখানে আছে দেখো স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব মানে হলো এইখানে যে বিষয়টা কাজ করে সেটা হলো আমাদের একটা চোখ একেবারে অসীম পর্যন্ত দেখতে পারে। সাধারণত এখানে যে ন্যূনতম দূরত্বের কথা বলছে সেটা হলো একটা শিশু 5 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পারে, আর একটা স্বাভাবিক যে মানুষ বা বয়স্ক একটা পূর্ণবয়স্ক যে মানুষটা সে কী করতে পারে 25 সেন্টিমিটার সে দেখতে পারে। এখন 25 সেন্টিমিটার দেখা মানে হলো সে 25 সেন্টিমিটার ক্লিয়ার দেখতে পারে। আমরা যদি এইটার ক্ষেত্রে দেখো, আমরা যদি একটু সামনে নিয়ে আসি তাহলে চোখে একটু ক্লান্তি ভাব হয়, আমরা একটু দেখতে অসুবিধা হয়। তখন থেকে এই যে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম মানে হলো 25 সেন্টিমিটারের পরে কি আমরা দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবো। এর মানে হলো 25 সেন্টিমিটার পর্যন্ত তুমি একেবারে স্পষ্ট দেখতে পাবে, চোখে কোনো আকৃতিগত বা ক্লান্তি বোধ কিছুই হবে না। এই জন্যই এইখানে স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব। তাহলে আমরা সহজেই জানি প্রথমটা হলো কি 5 সেন্টিমিটার শিশুদের ক্ষেত্রে, আর পরেরটা হলো কি 25 সেন্টিমিটার। এটা একটু মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। চোখের ত্রুটি এবং প্রতিকার নিয়ে কথা বলবো। এইখানে দেখো একটা যে বিষয়টা আছে সেই বিষয়টা হলো কি চোখের ত্রুটি। চোখের ত্রুটি কখন হয়? যখন একটা আলো বস্তু ত্রুটি কখন হয়? যখন ওই যে বস্তু থেকে আলো উত্তর লেন্সে প্রবেশ করে রেটিনা না মিললে, সেক্ষেত্রে যদি রেটিনা না পরে আগে পরে অথবা পিছিয়ে যে মিলে তাহলে সেক্ষেত্রে আমরা ত্রুটি হয়। ত্রুটি দুই ধরনের। আর প্রথম যেটা আছে রসদৃষ্টি। রসদৃষ্টি নামে আমরা সেটা বলি। এই রসদৃষ্টি কেন হয় দেখো, এই ক্ষেত্রে আমরা যেটা জানি যে প্রথমে রসদৃষ্টির ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হলো, প্রথমে যেটা আমরা জানি যে ফোকাস দূরত্ব কমে গেলে, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে আর অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, সেক্ষেত্রে কি দেখো রসদৃষ্টির পেশেন্টটা কেমন হয়। আমরা যদি আর একটা চোখ আঁকি, দেখো একটা চোখে আঁকি, তো একটু খেয়াল করো, ভালো হাত দিয়ে আঁকছি তো, তোমরা একটু পেন্সিল কম্পাস দেখো। তাহলে এইখানে যে লেন্সটা থাকবে সেই লেন্সটা এই রসদৃষ্টির পেশেন্টটা কেমন হয় যে কাছের বস্তু দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না। কাছ থেকে যখন এরকম আলো আসে একটু খেয়াল করে দেখো, তখন সে রেটিনায় সহজেই মিলে যায়, তখন এখানে যে বস্তুটা থাকে সেই বস্তুটা সে দেখতে পারে। কিন্তু যখন দূর থেকে আলো আসে তখন ব্যাপারটা কেমন হয় দেখো, দূর থেকে আলো আসে। তাহলে এই বিষয়টা আমরা একটু এইভাবে চিত্রের মাধ্যমে দেখি। এখানে চোখে সাধারণত উত্তর লেন্স, তা এই দূর থেকে যদি আলো আসে তাহলে কেমন হয় দেখো, এই রেটিনা, এখানে তো রেটিনা, এই রেটিনা না মিলে রেটিনার আগে মিলাই ফেলায়, এই যে মিলাই ফেলছে, তখন এই বস্তুটাকে এখানে যে বস্তু থাকুক এই চোখটা দেখবে না। তখন কি করতে হবে, এই না মানে কেন কি ত্রুটি কি হলো? তাহলে এখানে যে কারণটা এইখানে দেখো, তোমরা জানো এখানে যদি আমরা একটু এইখান থেকে এইটুক যেহেতু আগে মিলে ফেলছে, তাহলে মানে কি এইটুক কি ফোকাস দূরত্ব। তাহলে প্রথমে কি ফোকাস দূরত্ব কমে গেছে বা কমে গেলে এইভাবে লিখি। 2 নম্বর কি দেখো, যেহেতু আগে মিলে ফেলছে তাহলে কি অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, অভিসারী ক্ষমতা বৃদ্ধি পেলে। এখন আরেকটা কথা আছে এখানে, এই দুটো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ, অক্ষি মানে চোখ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা কেমন দেখো,
প্রথম হলে ফোকাস দূরত্ব আমাদের মনে রাখবো কিভাবে? ফোকাস দূরত্ব মানে কি? দেখো আগে মিলছে, রেটিনার আগে মিলছে, তাহলে কি ফোকাস দূরত্ব কমে গেছে। পরেরটা কি? অভিসরী ক্ষমতা, যেহেতু আগে মিলাই ফেলছে তাহলে কি ওর ক্ষমতাটা বেড়ে গেছে, তাহলে অভিসরী ক্ষমতা সরি বৃদ্ধি পেলে। আর একটা হলো অক্ষিগোলকের, এই দুটো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধটা বেড়ে যাবে। এখন যেটা আছে দেখি প্রতিকার কি করব। প্রতিকারের ক্ষেত্রে দেখো আমরা এখানে একটা অবতল লেন্স ইউজ করব। অবতল লেন্স ইউজ করব কেন? দেখো তোমরা জানো, আমি একটু আগে যেটা বললাম, অবতল লেন্সের ক্ষেত্রে এই আলোটা এসে ছড়ায় পড়ে। তাহলে যদি আলো এইখানে এসে পড়ে, তাহলে আলোটা এইখানে যদি এসে পড়ে, দেখো এইখান থেকে একটু ছড়ায় পড়বে, এভাবে একটু ছড়ায় পড়বে। তাহলে কি হবে? আমি আরেকটা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু দেখো, খেয়াল করো। যদি আমরা এইখানে চিত্রটা আঁকি, যাই হোক চিত্রটা অত ভালো হচ্ছে না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। তো এইখানে দূর থেকে যদি আলো আসে এইভাবে দেখো, তাহলে এইখানে যদি আমরা একটা অবতল লেন্স ইউজ করি, তাহলে এই লেন্সটা এইখানে এসে দেখো একটু ছড়ায় পড়বে, একটু ছড়ায় পড়বে। ছড়ায় পড়ার কারণে রেটিনায় যে মিলবে, এই যে রেটিনায় যে মিলছে, তাহলে কি হবে? যে এই বস্তু, এখানে যে বস্তুটা ছিল সেই বস্তুটা এই চোখটা দেখতে পারবে। এই যে অবতল লেন্স ইউজ করছি, এই জন্য সে এখানে ছড়ায় পড়ছে। এই ছড়ায় পড়ার কারণে বিম্বটা ঠিক রেটিনায় যে মিলছে, এই জন্য আমরা দেখতে পাবো। তাহলে আমরা সহজে বুঝলাম যে অবতল লেন্স যারা দূরের জিনিস দেখে না তাদের ক্ষেত্রে সবসময়, তোমাদের একটু আগে বললাম যে মাইনাস লেন্স, মাইনাস যারা দূরে দেখতে পায় না তাদের ক্ষেত্রে মাইনাস ইউজ করা হয়। মাইনাস লেন্সের চশমা যেটা ইউজ করে। এরপরে যেটা আছে দেখো, আমরা রসদৃষ্টির পেশেন্টের কথা বললাম। এবার আমরা চলে যাব দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদৃষ্টি, এটা একটু মুছে দিই, রসদৃষ্টি শেষ। এবার আসো দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি, তো এই ক্ষেত্রে দেখো এখানে একটা চোখ আঁকলে কি হয়, যে একটা লেন্স এখন থাকবে, উত্তর লেন্স। তো দীর্ঘদৃষ্টি দূর থেকে দেখতে পারে, কিন্তু কাছের থেকে যদি আলো আসে তাহলে দেখো রেটিনার পিছে যে মিলাইছে, তাহলে রেটিনার পিছে যে মিললে এই বস্তুটাকে সে দেখবে না। তখন প্রতিকার কি? তাহলে কি কি কারণে সে দেখতে পাচ্ছে না? দেখো ফোকাস দূরত্ব কি, এই ক্ষেত্রে কি হয়েছে? ফোকাস দূরত্বটা কি? এই যে যদি এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ফোকাস দূরত্ব বেড়ে গেছে, তাহলে বেড়ে যাবে। আর অভিসারী ক্ষমতা কেমন? দেখো এইখান থেকে দূরে যে মিলাইছে, তাহলে অভিসারী ক্ষমতা কমে যাবে, আর অক্ষিগোলকের ব্যাসার্ধও কমে যাবে। এই কারণে ক্লিয়ার? এইটুক দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে। দীর্ঘ দৃষ্টি একটা হলো কি, ফোকাস দূরত্ব কমে গেলে। কেন কমে গেলে? দেখো এই যে দূরে যে মিলাইছে, আর অভিসরী ক্ষমতা বৃদ্ধি, এইটার ক্ষেত্রে দেখো ফোকাস দূরত্ব যদি এখান থেকে এইটুকু হয়, তাহলে দূরে মানে কি ফোকাস দূরত্ব বেড়ে গেছে, আর অভিসরী ক্ষমতা বৃদ্ধি মানে কি, কমে গেছে, কারণ এখানে দূরে যে মিলাইছে। আর অক্ষিগোলকের ব্যাসার্ধ এই কারণে কমে গেছে। তাহলে আমাদের এই প্রতিকারটিকে তখন আমাদের কি করতে হবে? দেখো তখন এইখানে আমি এই চিত্রের মাধ্যমে দেখাই দিই। তাহলে আমাদের কি করতে হবে? দেখো এইখানে আমরা একটা উত্তল লেন্স দিব। উত্তল লেন্স দিলে কি হবে? এইখানে তো চাপায় যায়, তার মানে একটু চেপে যাবে, এই যে এরকম যায় পড়বে। এরকম যে পড়লে তখন এই লেন্সটা এই যে উত্তলে এই রেটিনায় যে মিলবে, দেখছো রেটিনায় যে মিলবে, একটু চেপে গেলে এখান থেকে রেটিনায় যে মিলবে, তখন এই বস্তুটাকে এই চোখটা দেখতে পাবে। তাহলে আবার একটু বলি, ফোকাস দূরত্ব বেড়ে গেছে, এখানে পিছিয়ে যায়, রেটিনার পিছিয়ে যায় মিলছে, তাহলে কি ফোকাস দূরত্ব বেড়ে গেছে। আর যেহেতু দূরে যে মিলছে ওদিকে শুধু কমে গেছে। আর এই দুটো কারণে আমাদের এই অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে। তাহলে এই দূরত্বটা এই দূর করার জন্য আমাদের এই লেন্সের বিষয়টা উত্তর লেন্স ইউজ করব, তাহলে সহজে রেটিনায় যে মিলবে। এই পেশেন্ট সবসময় প্লাস লেন্স ইউজ করে। যারা দীর্ঘদৃষ্টির পেশেন্ট মানে হলো সে দূরের জিনিস ভালো দেখে কিন্তু কাছের জিনিস ভালো দেখে না, তাদের ক্ষেত্রে আমরা এই প্লাস লেন্স ইউজ করব। এরপরে তাহলে আমার মনে হয় তোমরা চোখের ত্রুটি আর প্রতিকার সহজেই বুঝতে পারবে এবং রসদৃষ্টি আর দীর্ঘদৃষ্টির ব্যাপারটা বুঝতে পারছো। এরপর চোখ ভালো রাখার উপায়। চোখ ভালো রাখার উপায়টা কি? দেখো আমরা জানি চোখ ভালো রাখার উপায় সবচেয়ে হলুদ ফলমূল, শাকসবজি এগুলো খেলে চোখ ভালো থাকে, ভিটামিন সি সমৃদ্ধ। তারপরে যেটা আছে যে চোখ ভালো রাখা আসলে দেহের ব্যাপার, তো নিজের চোখের যত্ন নিজেই নিলে সবচেয়ে বেটার হয়, কারণ চোখ খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ এইখানে। এখন এইখানে আমরা পুষ্টিকর খাবার খাবো, আর একটা বিষয় হচ্ছে রোদে গেলে অতিবিগত রশ্মি চোখের ক্ষতি করতে পারে, এই জন্য আমরা চশমা ইউজ করবো, সানগ্লাস ইউজ করলে সবচেয়ে বেটার হয়।
এরপরে যেটা আছে আমরা এই একটু আগে আমি যেটা বললাম যে কোন কোষ আর রোড কোষ, এই ক্ষেত্রে কি হয় যে এই তীব্র আলো আর কম আলোতে আমরা দেখতে সাহায্য করে। এই জন্য আমাদের যদি পুষ্টিকর খাবার খাই এবং চোখের ঠিকমতো যত্ন নিই তাহলেই, আর বেশি রাত জাগলে দেখো চোখের প্রতি একটা চাপ পড়ে, তারপরে অনেকক্ষণ কম্পিউটার ইউজ করলে চোখের আলো সেই ক্ষেত্রে চাপ পড়ে, ক্লান্তি বোধ হয়, তাই জন্য চোখের নিয়মিত রেস্ট দিতে হবে, তাহলেই চোখ ভালো থাকবে, আর বেশি করা যাবে না, তাহলে চোখ ভালো থাকবে। শেষ পর্যন্ত দেখো সেক্ষেত্রে চোখ ভালো রাখার উপায়, তাহলে আমি আমার ক্লাসে এই দুইটা পর্বের মাধ্যমে আমি আমার ক্লাসে কমপ্লিট করলাম। যাই হোক, তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে নিচে কমেন্টস করো, ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।